This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিজের আত্মবিশ্বাসটা কোন জায়গায় নিয়ে গেছেন, অন্তত সবার মধ্যে সেই আত্মবিশ্বাসী ছবিটা কীভাবে ছড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখলেন তো? তার জন্য তিনি যত না ভাবেন, এই মানুষজন, এই ইয়াং জেনারেশন অনেক বেশি ভাবে, এটা তাদের বিশ্বাস করিয়ে ছাড়লেন এবং এটাও বলে দিলেন যে পরের বছর ডেট বদলাতে পারে, কিন্তু তিনি এই অনুষ্ঠানটা তিনিই করবেন, অর্থাৎ জিতে আসছেন প্রত্যেকটা পদে। একদম লোককে একটা কথা বলে বলে একদম বিশ্বাস করিয়ে দেওয়ার একটা স্ট্র্যাটেজি। তার মন্ত্রীরা ফের ক্ষমতা এসে প্রথম 100 দিনে কী করবেন সে পরিকল্পনা আগেই সেরে ফেলেছিলেন। আজ পরের বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন সেটাও বলে দিচ্ছেন। এইগুলোকে কেউ কেউ অতিরিক্ত আত্মবিশ্বাস ভাবতেই পারেন, কিন্তু প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো ভালো করে দেখলে বোঝা যাবে যে আসলে সামনে আত্মবিশ্বাস, পেছনে বাস্তবের মাটিতে পা। ওখান থেকে পা উঠতে দিতে তিনি রাজি নন, কোনো চান্স নিতে রাজি নন। তা যদি হতো, কোথাও গিয়ে যদি তিনি শূন্যে ভাসতেন, তাহলে এই পর যে স্ট্র্যাটেজি করে মানুষের কাছে পৌঁছানো, সেটাই নেটিজেনদের পুরস্কৃত করাই হোক, কন্টেন্ট ক্রিয়েটারদের, অথবা এই গ্যাসের দাম কমানো, বা মাঝে মধ্যে অমিত শাহর মাধ্যমে সিএর বার্তা দেওয়া, এগুলো দরকারই পড়তো না। ধরে নিতেন তাহলে জিতে গেছি, আর কিছু করতাম না। তিনি সে লোক নন। ওই বলে না, ইংরেজিতে একটা কথা আছে, লিভিং নো স্টোনস আনটার্নড। এ হচ্ছে তাই। সব যত রকম রাস্তা আছে, সব রাস্তাতে যদি জানেন তিনি যে এই অস্ত্রে প্রতিপক্ষ ঘায়েল হবে, তিনি ওয়েট করবেন না। আরও যা যা অস্ত্র আছে সব প্রয়োগ করবেন, নিশ্চিত করবেন, একদম মানে যে তার জিত যাতে নিশ্চিত হয় সেটার জন্য যা যা করার দরকার সব করবেন। এরকম কালকে শিলিগুড়িতে জনসভা আর সরকারি কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী, আরামবাগ আর কৃষ্ণনগরের মতোই। এবার খেয়াল করে দেখুন, গত কয়েকদিনে শুধু বাংলাতেই 4টে তার সভা হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে এই প্রত্যেকটার সঙ্গে দুটো জিনিস একসঙ্গে কীভাবে জড়িত, প্রশাসনিক সভা আর প্রচার জোড়া। সরকারি প্রকল্পের উদ্বোধন করে তারপর পাশের মঞ্চে গিয়ে রাজনৈতিক বার্তা দেবেন প্রধানমন্ত্রী। এবার তার মধ্যে ভাবুন, কোথাও গিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কি করছেন, কি করবেন, রাজনৈতিক নেতা হিসেবে সেটাই প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিচ্ছেন। এক অঙ্গে দুই রূপ, দুটো জায়গারই অভিমুখ সেম। ভোটাররা, লোকজনকে বুঝিয়ে দেওয়া, তিনি থাকলেই সব কিছু হবে, নইলে আর কিছু হবে না। এবার গত 1 মাসে 4 বার বাংলায় প্রধানমন্ত্রী, কিন্তু বাকি 3টে সভার সঙ্গে কালকের সভার তফাৎটা কোথায়? প্রথম তফাৎ তো ভূগোলে, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে এমনিতে বিস্তর বিভিন্ন রকম ফারাক ঠারাক আছে। আর দ্বিতীয় তফাৎ রাজনৈতিক বাস্তবতায়। দক্ষিণবঙ্গে বিজেপি প্রকৃত অর্থেই বিরোধী, এখানে প্রতিষ্ঠান বিরোধিতা, অন্তর্দ্বন্দ্ব, সন্দেশখালি নিয়ে মানুষের ক্ষোভ, এগুলো রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে যে তৃণমূলের একটা শক্তপোক্ত সংগঠন, সেটাও তো আছে সব কিছুর নিশানায়। তাই জন্য ওই যাবতীয় জিনিসগুলোকে ধরে ক্রমাগত নিশানা করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। বিজেপি নেতাদের কাজ, এমনিতে মানুষ যে যে জায়গায় ক্ষুব্ধ, তাদের ভেতরে যে লাভাটা জমছে, সেটাকে আর একটু ধোঁয়া দেওয়া আর কি, কোথাও আগুনে ফু দিয়ে আর একটু তাতিয়ে দেওয়া। কিন্তু উত্তরবঙ্গ, সেখান তো বিজেপিকে বিশ্বাস করে দুহাত ভরে দিয়ে বসে আছে। লোকসভা নির্বাচনেও দিয়েছে, বিধানসভা ভোটেও দিয়েছে। ফলে বাংলায় ক্ষমতায় আসার আগেই কিন্তু উত্তরবঙ্গে তাদের একটা কোথাও গিয়ে আধিপত্য স্থাপন হয়ে গেছে। ফলে যেখানে তাদের আধিপত্য, সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বিরোধী পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। টানা যে আসনে জিতে আসছে বিজেপি, সেখানেই তো সমস্যাগুলো দানা বাঁধবে, সেটাই তো স্বাভাবিক। কারণ প্রত্যাশা সেখানে তৈরি হবে, প্রত্যাশা পূরণের দায় সেটা তো কোথাও গিয়ে বিজেপির ওপর বর্তাবে। এবং তার থেকেও বড় কথা, যে সেই যে একটা ক্ষমতায় থাকা, তার স্বাদ পেতে দাবিদার তো অনেক তৈরি হয়ে যাবে। আর দাবিদার যেখানে বেশি তৈরি হয়, সেখানেই দ্বন্দ্বর থেকে সমস্যা। ধরুন দার্জিলিং 2009 থেকে টানাই আসনে জিতছে বিজেপি, কিন্তু প্রতি ভোটেই প্রার্থী বদল হয়েছে। বর্তমানে রাজু বিস্তা সাংসদ, এবার প্রাক্তন আমলা
হর্ষবর্ধন শ্রীংলার নাম নিয়ে জোর জল্পনা চলছে। কিন্তু কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি দাবি করে বসে আছেন যে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে, যদি সেটা না হয় তাহলে নিজেই প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাবেন। আমার স্ট্যান্ডে অনর থাকবো। কি আমার স্ট্যান্ড হচ্ছে এবার নো আউটসাইডার, এবার এইখানকারই ভূমিপুত্র স্থানীয় লোককে দিতে হবে, লোকালকে দিতে হবে। আমি এটা বলতেছি না এই জাতির এই ধর্মের ওই লোককে দাও, যাকে দাও। আমাদের দার্জিলিং যে লোকসভা ক্ষেত্র আছে সেখান থেকে সেখানকারই লোককে দিতে হবে। আর বলেছি যদি বাইরে থেকে আউটসাইডার কেউ পাঠানো হবে তো আমি একটা প্রতিবাদের হিসাবে, সেই ক্যান্ডিডেটের প্রতিবাদের হিসাবে আমি আমার নমিনেশন ভরবো। এটা আমি আগে বলেছি, এখনও তাই বলতেছি। দার্জিলিংয়ের প্রার্থী এখনও ঘোষণা করতে পারেনি বিজেপি। তলায় তলায় কি এই বিষ্ণুপ্রসাদ শর্মার মতো বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা হচ্ছে? দেখুন, পাহাড়ে লোকসভা লড়াইটা কোনো সমতলের দলই কিন্তু সরাসরি লড়ে না, ওই খেপ খেলোয়াড় দিয়ে লড়ায়। পাহাড়ি দলগুলোর সাথে সমঝোতা করেই পরপর 3 বার জিতেছে বিজেপি। এবার বিমল গুরুং, অজয় এডওয়ার্ডস, বিনয় তামাং তারা সব এক মঞ্চে এসে একটা জোট তৈরি করেছে। আর এই জোটই প্রক্সি দিয়ে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া জিএনএলএফের সঙ্গে বিজেপির তো সরাসরি জোটই রয়েছে। কিন্তু বিজেপির নিজের বিধায়ক যদি রেগে গিয়ে অনিত থাপার সাথে কোথাও গিয়ে হাত মেলায়, অনিত থাপা আবার রাজ্য সরকারের সাথে সমঝোতা করে জিটিএ চালাচ্ছেন। পাহাড়ের 100 দিনের কাজের বকেয়া মেটাতে এই সম্প্রতি তো 130 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। সেই বরাদ্দকে পুঁজি করেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনিত থাপা। আসলে কেন্দ্রের বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই, তার লড়াই ওই বিমল, বিনয় অথবা অজয় গোষ্ঠীর সঙ্গে। যুদ্ধ শুরুর আগে যদি দেখেন যে বিজেপির বিধায়ক টিকিট নিয়ে ক্ষুব্ধ, তাহলে অনিত থাপা বুকে অনেকটাই বল পাবেন। কারণ দার্জিলিংয়ে বিজেপির যাত্রা ভঙ্গ করতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই অনিত থাপাকে পুরস্কারে একদম ভরিয়ে দেবেন। এত শত ভেবেই কি দার্জিলিংয়ের প্রার্থী এখনও ঘোষণা করেনি বিজেপি। রায়গঞ্জেও কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি, কারণ দেবশ্রী চৌধুরী সিটিং এমপি, তাকেই সিট যদি দেওয়া হতো, তাকে যদি টিকিট দেওয়া হতো তাহলে নিশ্চয়ই বিষয়টা ঝুলিয়ে রাখা হতো না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু জানিয়েছেন যে রায়গঞ্জ আসনটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। আসলে আলিপুরদুয়ারে টিকিট না পেয়ে জন বার্লা যেভাবে ক্ষেপে উঠেছেন, তাতে কিন্তু ধীরে চলো নীতি নিয়ে অন্তত উত্তরে এগোতে হচ্ছে বিজেপিকে। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গাকে এবার প্রার্থী করেছে বিজেপি, তাতে বার্লা বিজয় চটেছেন। ফলে সব কিছু মিলেমিশে যা যা হচ্ছে সেগুলো কিন্তু ওই কোথাও গিয়ে প্রধানমন্ত্রীর সফরের আগেই হচ্ছে। এটা ওখানে বিজেপিকে নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করতে বাধ্য করছে। সবথেকে বড় ওনারই ভূমিকা আছে। ষড়যন্ত্রের শিকার জনদা, হ্যাঁ, এটা ওরা ষড়যন্ত্র সব এমএলএ মিলে সিটের জন্য আমাকে বদনাম করার জন্য অনেক কিছু কথা বলেছে। হ্যাঁ, উনি বলেছেন স্টেটে, দিল্লিতে বলেছে, মেসেজটা দিয়েছে